বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম যে বাংলা ভাষীদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, এই দাবিতে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং অর্থাৎ ধর্মতলা পর্যন্ত তিনি হাঁটলেন, প্রতিবাদ মিছিল করলেন এবং সেখান থেকে তিনি যে বার্তাটা দিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত তিনি মিছিল করেছেন। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাঙালি নিপীড়নের প্রতিবাদে এই মিছিল থেকে সর্বধর্ম সমন্বয়েরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে প্রায় 1.25 ঘন্টা তিনি বক্তৃতা দিয়েছেন এবং যেখানে তিনি কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার গোপনে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিকে এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে এবং এই বিজ্ঞপ্তির ফলে বাঙালিদের অত্যাচার বাড়ছে। তিনি বলছেন ভারত সরকার যে নোটিফিকেশন করেছে সেই নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, যেখানে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় কথা বললে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প অর্থাৎ হোল্ডিং এরিয়ায় রেখে দেবে। এমনকি কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও তাদের এই হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন ভারত সরকার এবং বিজেপির এই আচরণে আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। এবং বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলাদেশি তকমা নিয়ে আটক করাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলেই ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন বিজেপির মনে রাখা উচিত বাংলা ভাষার অপমান, বাংলার অপমান। বাংলাভাষী শ্রমিকদের নিপীড়নের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের দল বদ্ধপরিকর। বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র হুলিঙ্কিত। তো এই জায়গা থেকে আজকে আমাদের প্রশ্ন যে আমরা যেটা দেখেছি, এছাড়া আরেকটি বিষয় যেটি হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা তার একটি মন্তব্য কিন্তু এই যে অন্যান্য রাজ্যে বাঙালিদের উপরে যে হেনস্থা করা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা করা হচ্ছে তাই নিয়ে যে অভিযোগটা উঠেছে, এই হেমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য তাতে জল ঢেলেছে। যদিও হেমন্ত বিশ্ব শর্মা তার কথার মধ্যে তিনি পরে বলেছেন যে তার কথার ভুল অপব্যাখ্যা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেভাবে এই প্রাদেশিকতায় আমাদের এই বাংলা থেকে বিভিন্ন জায়গার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে যেমন তৃণমূল পথে নেমেছে, আগামী দিনে বিজেপি কি করবে সেটা জানি না, কিন্তু প্রবল হিন্দুত্বের যে একটা এ রাজ্যে একটা হিন্দুত্বের হাওয়া বা বিজেপি তোলার চেষ্টা করেছিল, প্রবল হিন্দুত্বের হাওয়া, সেইটাতে কোথাও কেড়ে নেওয়ার কি এই চেষ্টা বাংলা ভাষাকে ব্যবহার করে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আর আজকে এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার। বাবু, আপনাকে স্বাগত বাংলা বলছে চ্যানেলে। পবিত্র বাবু, যেটা বিষয় যে আমরা আমরা জানি যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কিন্তু তবুও কোথাও একটু কখনো কখনো এই বাংলা তো রাজনীতি ছাড়া চলতে পারে না। আজকে আমরা যেটা দেখছি গত কদিন ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত বাংলা ভাষীদের, মানে আমাদের এই রাজ্যের বাইরে যেখানে যেখানে বাংলা ভাষী রয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ। এবং সেই অভিযোগে বামপন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামলেন, দেখলাম বিরাট মিছিল হলো এটা নিয়ে। এখন প্রশ্ন হলো যে এই যে অভিযোগ নিয়ে বামেরাও পথে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নামলেন, এটা কি শুধুই বাঙালি ভাবাবেগ নাকি অন্য কিছু কাজ করছে পেছনে? আপনি কি মনে করেন? না, আমি বলবো এটা শুধু বাঙালি ভাবাবেগের ব্যাপার নয়, এটা ভারতের জাতীয়তাবোধ কি দাঁড়াবে, ভারতীয় হিসেবে আমরা এক জাতি কতটা হয়ে উঠতে পেরেছি তার একটা পরীক্ষা সংকট এখানে দেখা দিয়েছে। তার ফলে পশ্চিমবাংলায় যারা নামছেন
পন্থীরাই হোক, সরকারের দিক থেকে মুখ্যমন্ত্রী দলই হোক, এটা শুধু বাঙালি ভাবাবেগের ওপর নির্ভর করছে না, এটা একটা ভারতীয় মানুষের কাছে বার্তা দিতে চাইছে, দেখো ভারতীয়ত্বের মানে এটা একটু তোমরা বুঝে নাও। আমি যতটা লক্ষ্য করেছি খবরের কাগজ পড়ে, যে এই আন্দোলনের দুটো কেন্দ্র, দুটো ফোকাস। এটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একটা বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার অবিকল কি বলেছেন আমি জানি না, কিন্তু সম্ভবত ভোটার তালিকাতে নাম তোলার সময় যারা মাতৃভাষা বাংলা লিখবে তাদের তিনি একটা হুমকি দিয়েছেন যে তাদের বাংলাদেশ বিদেশি বলে ধরে নেওয়া হবে। বিদেশি মানে আমরা ধরে নিচ্ছি, অনুমান করে বাংলাদেশি। এটা একটা হুমকির জায়গা, সেটা একটা অন্য জায়গা, ফোকাসের জায়গা। আবার ভারতের অন্যান্য জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকেরা যে হেনস্থার শিকার হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, সেটা একটা আলাদা একটা নজর বা ফোকাসের জায়গা। আমি প্রথমে আসামের মুখ্যমন্ত্রীর ব্যাপারটা নিয়ে একটু বলি, যে এটা আমরা ইতিহাস থেকেই জানি যে বাঙালিদের নিয়ে অসমিয়া ভাইদের মনে, তারা সকলেই যে অশিক্ষিত তা নন, তারা যে কোনো কারণেই হোক, রাজনীতির কারণেই হোক, একটা ভয় আছে যে অসম বোধহয় বাংলা ভাষীদের দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে, অর্থাৎ বাংলা ভাষীরা মেজরিটি হয়ে যাবে। এই আতঙ্ক থেকে তারা নানা রকম প্রতিক্রিয়া দেখান, অতি প্রতিক্রিয়াও দেখান। কিন্তু তারা অনেক সময় ভুলে যান যে অসমে এক নম্বর যে বাংলা ভাষীদের অসমিয়ারাই ডেকে এনেছিলেন, ইতিহাসে যা বলবে যে তাদের চাষবাসের পরিশ্রমের কাজগুলো তারা পূব বাংলার বাঙালি কৃষক, বিশেষ করে মুসলমান চাষি, ময়মনসিংহ বা ওই সব অঞ্চলের মুসলমান চাষিদের ডেকে এনেছিলেন তারা আসামে, এবং তারা আসামকে উর্বর করে দিয়েছিল, শস্য উৎপাদন করেছিল। ত্রিপুরাতেও এই একই ইতিহাস আমরা দেখেছি। ফলে এই বাংলা ভাষীরা যে এসেছেন আসামে, ভূমিপুত্ররা ছাড়া, তার জন্য অসমিয়ারাই, প্রশাসকেরাই একজন্য দায়ী, নিজেদের দায়িত্বের কথা তারা ভুলে যান। আর আরেকটা যেটা একেবারে স্পষ্ট জাজ্বল্যমান ব্যাপার, যে আসামে তো অনেক ভূমিপুত্র বাঙালি আছে, বরাক উপত্যকা তো বাঙালিদের, এবং অসম সরকার তাদের বিধানসভায় আইন পাশ করে বাংলাকে সেখানকার সরকারি ভাষা হিসেবে, বিকল্প সরকারি ভাষা হিসেবে স্বীকার করে নিয়েছিলেন গত শতকের 60-এর বছরগুলোতে। সেটা তারা ভুলে যান কি করে? ফলে বাংলা যারা লিখবে ভোটার তালিকায়, তারা বাংলাদেশি বা বিদেশি, তা বললে তার নিজের রাষ্ট্রের প্রতি তিনি অপমান করেন, রাজ্যের প্রতি অপমান করেন। একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে গতকাল হেমন্ত বিশ্ব শর্মা, অর্থাৎ গত মঙ্গলবার হেমন্ত বিশ্ব শর্মা একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, এবং তাই নিয়ে তারা এ রাজ্যের শাসক দলকেই তিনি কাঠগড়ায় তুলেছেন। তিনি যেটা বলছেন যে বাঙালি বিদ্বেষ ছিল না, তিনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অভিযান যে তারা চালিয়ে যাবেন সে কথাই তিনি বলেছেন। অর্থাৎ বাঙালি নিয়ে তিনি কথা বলেননি, বাঙালি মুসলিম নিয়ে তিনি বলেছেন। হ্যাঁ, যাই হোক, তোমার কথায় খানিকটা পরিষ্কার হলো ব্যাপারটা, কিন্তু এটা কাগজে যেভাবে বেরিয়েছে তার উপর ভিত্তি করেই আমি বলছি। ফলে মানে অসমের বাঙালি যারা ভূমিপুত্র কন্যা, তাদের এটা তাদের মানে একটুখানি মনে লাগার কথা, যেভাবে তার কথা প্রচারিত হয়েছে। যাই হোক, সেটা নিয়ে তিনি তার সংশোধন করেছেন, আমি ছেড়ে দিলাম। আশা করি শুধু আসামের বাঙালিদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই, এটাই আমি ধরে নিচ্ছি। এইখানটাতে আমরা এই রাজ্যের
কথায় যদি আসি, যে আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আহ যে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে দিল্লির কথা বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের কথা বলা হয়েছে, আরো কয়েকটি জায়গার কথা বলা হচ্ছে, যেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে এই রাজ্য থেকে যারা গেছেন তারা বাংলায় কথা বললেই নাকি তাদেরকে বাংলাদেশ হিসেবে দাগিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম নানা অভিযোগ তোলা হচ্ছে। এখন এই আমরা যে মানে এই সময়টায় যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সামনে আমাদের 2026 বিধানসভা নির্বাচন, আর্থিক বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, তার আগেই আমরা দেখছি এই রাজ্যের একটা মানে হিন্দু বনাম মুসলিম, অর্থাৎ হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়কে নিয়ে একটা খেলা চলছে। তো এই জায়গা থেকে এই যে বিজেপির একটা হিন্দু ভাবাবেগ তুলেছিল, বিশেষ করে ওয়াকফ যে সংশোধিত আইন, তারপরে এ রাজ্যে কয়েকটি জেলায় যে ঘটনা, অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, সে ঘটনার প্রেক্ষিতে যে প্রবল একটা হিন্দুত্বের ভাবাবেগ বিজেপি তৈরি করেছে, সেই ভাবাবেগকে আঘাত বা তার পাল্টা কি এই বাঙালি ভাবাবেগ, আপনি কি মনে করেন? না, আমার মনে হয় ওটার সঙ্গে খানিকটা যুক্ত। অর্থাৎ বাংলাদেশি মানে মুসলমান, এই ধারণাটা অনেকেরই আছে। মুসলমান হতেই পারে, হয়তো পশ্চিম বাংলার বাঙালি শ্রমিকের অনেক মুসলমান তারা মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ, তারা যান। হুম, এবং আমি বলবো যে খিদের কোনো সীমানা নেই তাদের, এবং তাদের পরিবারের পেটের ভাত জোগানোর জন্যে তাদের গণতান্ত্রিক অধিকার যে ভারতের যে কোনো প্রান্তে তারা গিয়ে কাজ খুঁজবেন এবং তারা কাজ পাবেন, কাজ করবেন, কাজ করেই তারা পয়সা নেন, তারা কে ভিক্ষুক নন। এবং সেখানে মুসলমান হিন্দু এটা বিচার করা বৃথা। কিন্তু যেটা দিল্লিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্রে হয়েছে, কর্ণাটকে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, ওড়িশায় হয়েছে, যে তাদের বাংলাদেশি অর্থাৎ মুসলমান, হয়তো তাদের ধর্ম পরিচয় মুসলমান, এটা হতেই পারে, এভাবে পুশ ব্যাক করা হচ্ছে। আমি বলবো তারা হিন্দু হন, মুসলমান হন, সেটা কোনো ব্যাপারই নয়। তারা পশ্চিমবঙ্গের কিনা এইটা আগে যাচাই করা হোক। সেটার কোনো যাচাই করার একটা শক্তপোক্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করুক, যে এরা পশ্চিমবঙ্গের, এরা হিন্দু হোক, মুসলমান হোক, বাংলা ভাষী এবং পশ্চিমবঙ্গের খাঁটি ভারতীয় এরা, সেই কারণে এদের কোনো রকম হেনস্থা করা চলবে না। কেন্দ্রীয় সরকার তাদের এইরকম একটা পরিচিতির ব্যবস্থা করুন, যেটা সকলে বুঝে যায় যে এরা মূলত বাংলাদেশের নয়, এরা পশ্চিমবঙ্গের হিন্দু বা মুসলমান কর্মপ্রার্থী পরিযায়ী শ্রমিক। আমি জানি ভারতের মানুষের অশিক্ষা আছে, যে বাংলা বললেই বাংলাদেশি এই ধারণা। পশ্চিমবঙ্গে অজস্র বাঙালি আছে, আসামে অজস্র বাঙালি আছে, ঝাড়খণ্ডে, বিহারে অজস্র বাঙালি আছে, সেটা তারা খেয়ালই রাখে না। বাংলা সঙ্গে বাংলাদেশিদের একটা সমীকরণ করে। এই অশিক্ষাটা দূর করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। একদম। রাষ্ট্র আমাদের এই শিক্ষাটা দেয়নি যে দেখো বাংলা বললেই তারা বাংলাদেশি নয়। আমাদের ভারতে প্রচুর বাঙালি আছে এবং এবং বৈধ। ভারতের 22টা তপশিলি ভাষার মধ্যে বাংলা একটা ভাষা। একদম। আমরাই, তারাই সরকারি ইদানিং বাংলাকে ধ্রুপদী না কি একটা দিয়েছে, ভাষায় দিয়েছে বাংলাকে ধ্রুপদী। ফলে বাংলাটা একটা ভারতীয় ভাষা, ভারতের একটা প্রধান ভাষা। এই শিক্ষাটা তো রাষ্ট্রের, ভারতের সমস্ত মানুষকে দেওয়া দরকার ছিল, এটা তারা জাননি। ফলে এই যে ভারতীয় শ্রমিক যারা, সেই ভারতীয় শ্রমিকদের, যারা পশ্চিমবঙ্গের, যারা বাংলা বলেন, তারা হিন্দু হন, মুসলমান হন, তাদের একটা আইডেন্টিটি, পরিষ্কার আইডেন্টিটি এবং একটা নিরাপত্তার ব্যবস্থা ভারত সরকারকে করতে হবে। এইটা হচ্ছে আমাদের দাবি হওয়া উচিত। একদম। এই জায়গা থেকে বলছি, তাহলে বাংলা ভাষী যে ইস্যুটা, সেটা কি কোথাও মনে হচ্ছে এটা রাজনৈতিক ইস্যু? হ্যাঁ, রাজনৈতিক তো বটেই, মানে সমস্ত ইস্যুই রাজনৈতিক, রাজনীতির বাইরে কিছুই নয়। কারণ আবার অন্যদিকে হিন্দির একটা মাত্রা চলে আসে।
যে ভারতের অনেক অন্য জায়গার লোকেরা, হয়তো গুজরাটের লোকেরা বলে তোমরা হিন্দি বলবে না কেন, দিল্লির লোকেরা বলে তোমরা হিন্দি বলবে না কেন। এখন এটাও ঠিক যে যারা বাঙালি যারা যায় তারা একটু একটু হিন্দি শিখে নেয়, কাজের জন্য হিন্দি শিখতেই হয়, কিন্তু তারা নিজেদের মধ্যে বাংলা বলবে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। সেটা যদি তুমি ওপর পড়া হয়ে শোনো, এই রে এরা বাংলা বলছে কাজেই এরা বাংলাদেশি, এই সরল সমীকরণটা মিথ্যে সমীকরণ, এটা তাদের বোঝা দরকার, তাদের অজ্ঞতার জন্য এটা আমার একটা প্রশ্ন আছে যে প্রাদেশিকতা, আমাদের এই বাংলায় বেশ কিছু সংগঠন মানে বাংলা নিয়ে নিশ্চয়ই বলবে, আমাদের মাতৃভাষা বাংলা আমরা নিশ্চয়ই করব, কিন্তু বাংলাকে যেভাবে ছড়ানো উচিত ছিল এই পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু হয়নি। সেই জায়গা থেকে যে প্রাদেশিকতা কোথাও সেটা কি মানে এই যে প্রাদেশিকতা করতে গিয়ে বাংলা অস্মিতাকে হাতিয়ার করতে গিয়ে অন্য রাজ্যে বাঙালিরা কোথাও বিপদে পড়ছে না তো? আপনি কি মনে করছেন? আমি জানি না যে এটার কোনো প্রত্যক্ষ প্রতিক্রিয়ার ফলে কিনা অন্যান্য যারা পরিযায়ীদের হেনস্থা করছে তারা এত সব খবর রাখে কিনা আমি জানি না। এখানে যেসব বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করে একটা মধ্যবিত্ত বুদ্ধিজীবীর দল, তারা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য আয়োজন করে, বলে যে বিদেশিরা এলে বাংলা মানে অন্য প্রদেশের লোক এলে এখানে বাংলা পড়তে হবে, বাংলা শিখতে হবে, যেটা স্বাভাবিক দাবি, যেটা অন্য প্রদেশেরও দাবি। অর্থাৎ মহারাষ্ট্রে কোনো স্কুলে যদি বাঙালি ছাত্র পড়তে যায় তাকে মারাঠি শিখতে হবে, কর্ণাটকের স্কুলে গেলে তাকে কন্নড় শিখতে হবে, এটা অন্য প্রদেশে চলে। কাজে এই ন্যূনতম দাবিটা আমাদের বাংলা ভাষী যারা লড়াই করছে বাংলা ভাষার হয়ে তারাও দাবি করে, কিন্তু একটা প্রাদেশিক বিদ্বেষ বা ঘৃণা যে অন্য দেশের লোক অবাঞ্ছিত, এটা পশ্চিম বাংলার বৈশিষ্ট্য নয় বলেই আমি মনে করি। আর এই জায়গা থেকেই আমি আপনাকে আরেকটি প্রশ্ন, যে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে কি শুধু সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়কেই বলছে? এইটাই মনে জায়গা। আমি যেটা বলি যে যে ওই পেটের খিদে কোনো সীমানা মানে না। এমন হতেই পারে যে বাংলাদেশে হিন্দুরা তো বিপদে আছেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি, হিন্দু নানা রকম বিপদে আছেন আবার নেও, কারণ আমারও আত্মীয় স্বজন প্রচুর আছেন, তারা মোটামুটি নিরাপদে আছেন, সেটাও আমি জানি। কিন্তু হিন্দু অনেক চলে আসতেই পারে, তার সঙ্গে সঙ্গে পেটের দায়ে কিছু দরিদ্র মুসলমান চলেও আসতে পারে। এখন সেইটাকে আমি অনধিকার প্রবেশ বলবো কিনা আমার নিজের আছে। আমি যেমন আমার ব্যক্তিগত দর্শন, খুব অপ্রিয় দর্শন, যে পেটের খিদের কাছে পৃথিবীটা একটা গ্রাম, কোনো সীমানা নেই। আমার পেটের খিদে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব, এটা আমার অধিকার। যে ট্রাম্প যে আমাদের লোকেদের পায়ে শেকল বেঁধে ফেরত পাঠিয়েছে, এটা আমি মনে করি মানবতার জন্য একটা জঘন্য অপরাধ। এটা হচ্ছে ব্যাপার। তো সেখানে কিছু মুসলমান আসতেই পারেন, তারা আসেন সন্ত্রাসী সবাই, এটা তো বলা যায় না। তাহলে তুমি তোমার গোয়েন্দা বাহিনী আছে, তোমার মিলিটারি আছে, সন্ত্রাসীদের তোমরা ধরো, সেটা যেখান থেকে হোক সন্ত্রাসীদের ধরো। তাতে তো হিন্দু সন্ত্রাসীও আছে, আমরা তো দেখলাম যে ভারতে পাকিস্তানের চর, হিন্দু চর প্রচুর আছে, তারা তো ধরা পড়ছে। কাজে এটার জন্য তোমার আইন শৃঙ্খলা গোয়েন্দা যে ব্যবস্থা সেটা তুমি জারি রাখো, কিন্তু তাই বলে যে বাংলা ভাষা বললে তাদের অপরাধী মুসলমান বলে বিদেশি বলে তাদের তাড়িয়ে দিতে হবে, বা যেখানে তারা ভারতীয়, খাঁটি ভারতীয়, এই 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 ব্যাপারটা কেন্দ্রের হস্তক্ষেপেই এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে। একদম এইখান থেকে তাহলে কি এই যে অনুপ্রবেশকারী যে হটানোর নামে যে একটা যে ধর্মীয় বিভাজন সামনে আসছে, সেটা কি হিন্দু ভোট ব্যাংক বৃদ্ধির কৌশল বলে আপনি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই হিন্দু ভোট ব্যাংকের দিকে তাকিয়েই সেটা বলা হচ্ছে, করা হচ্ছে, সেটা বোঝাই যায় পরিষ্কার।
তো এই জায়গা থেকে বলবো যে যে জায়গাটায় এখন আমরা দাঁড়িয়ে আছি, 2026-এর নির্বাচনের ক্রমশ যখন দোরগোড়ায় আমরা যেতে থাকবো, এই বিভাজন, এই হানাহানি এটা কি বাড়তেই থাকবে আপনি কি মনে করেন? এবং আগামী 2026-এ এই এই বিষয়টি কতটা পশ্চিমবঙ্গে মানে আহ, ক্ষমতার মানে শাসক দল হোক বা বিরোধী পক্ষ হোক তাদেরকে প্রভাবিত করবে? এই দেখো, এই যে হিসেবটা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ভোটের রাজনীতি সেভাবে বুঝি না। যারা ভোটের মধ্যে আরো প্রত্যক্ষভাবে জড়িত আছে, কিন্তু কিছুটা প্রভাব, যারা হিন্দুত্বে উৎসাহী, তারা নিশ্চয়ই সরকার, যে সরকার তথাকথিত মুসলমান অনুপ্রবেশকারীদের পুশব্যাক করছে, তাদের প্রতি একটু নরম হবেন, তাদের প্রশংসা করবেন। রাজনীতিতে প্রভাব পড়বে নিঃসন্দেহে, কিন্তু এর মধ্যে যেটা বড় মানব নীতি, রাজনীতির ওপরে যেটা, এই মানব নীতি কোথাও লঙ্ঘন হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। একদম ঠিক বলেছেন। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আহ, এই যে আহ, গত বাম জমানা 34 বছরে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়ের যে উন্নয়ন, আর এই যে 14 বছর, 13-14 বছর তৃণমূল সরকারের জমানায় মুসলিমদের যে উন্নয়ন, আপনি এর মধ্যে কতটা ফারাক দেখছেন? তাদের কতটা উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? আমি 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 হিসেবটা বলতে পারি না। বাম জমানায় না, শিক্ষা মুসলমানরা বা খুবই অন্যান্য দিক খুশি, দিয়ে শিক্ষা তো এগিয়ে চলেছে। সমস্ত দিকেই উন্নয়ন হয়েছিল। শিক্ষায় শান্তি ছিল, শৃঙ্খলা ছিল। এখন যেমন শিক্ষা ধ্বংস করার চেষ্টা হচ্ছে, সেই ধ্বংস করার চেষ্টাটা ছিল না। গণটোকাটুকি বন্ধ হয়েছিল, পরীক্ষা ব্যবস্থা নিয়মিত হয়েছিল, কারণ আমি ওই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ছিলাম বলে এগুলো জানি। আর এই পর্বে এসে আমি দেখছি যে ভয়ঙ্কর দুর্নীতি, শুধু শিক্ষক নিয়োগে, শিক্ষকদের মানে জায়গা বদলে, শিক্ষক নম্বর পাওয়াতে গণটোকাটুকি প্রশ্রয় পাচ্ছে, এবং স্কুল কলেজে ইউনিয়ন বন্ধ হয়ে যাওয়ার ফলে একটা ভয়ঙ্কর, তাতে খুন ধর্ষণ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাম জমানা এর তুলনীয় কিছু হয়েছে বলে আমার মনে নেই। আমি বৃদ্ধের স্মৃতি শক্তি দুর্বল, কিন্তু আমার সবাই বলবেন যে এরকম কিছু হয়েছে বলে আমার মনে নেই। কাজেই আমার দিক থেকে ব্যক্তিগত মতে শিক্ষা যে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, এবং হয়তো গুছিয়ে ব্যর্থ হওয়ার কাজটা করেছেন। তারা খুব গুছিয়ে শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা করেছেন। তোলাবাজিকে একটা বিকল্প জীবিকা হিসেবে তারা প্রতিষ্ঠা দেবার চেষ্টা করেছেন, যে শিক্ষার দরকার নেই, হয় চপ কাটলেট ভাজো, না হয় তোলাবাজি করো, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে। আমি এইরকম স্পষ্ট কথা বলি বলেই আমি বলছি, এই দাঁড়িয়েছেন। আমি ভুল হতে পারি, কিন্তু নিশ্চয়ই লোকে আমার আমার কথা অনুযায়ী নেবেন না, তারা নিজেরও দেখে শুনে বাঙালি বিচার হিসেবে করবে। আপনি যখন স্পষ্টই বললেন, আমি একটু এটা আপনাকে বলছি যে মানে জানতে চাইছি যে বাঙালি হিসেবে আপনি একজন শিক্ষাবিদ, সেই হিসেবে আমি বলছি যে এই সমাজে, এই যে মানে সমাজের আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সেই হিসেবে আমি জানতে চাইবো যে এর থেকে বেরিয়ে আসা বা পরিত্রাণ পেতে হলে উপায়টা কি? আমি তো প্রশাসন বদল ছাড়া আর কোনো উপায় দেখি না। এই সরকারকে বদল করতে হবে। ওই একটা পরিবর্তন চেয়ে যারা এসেছিলেন, আরেকটা পরিবর্তন হওয়া দরকার। জানি না আমার মতো করে সকলে ভাবছেন কিনা, কিন্তু আমি একা দুর্বল একটা লোক, সে চারপাশের অভিজ্ঞতা দিয়ে বুঝছি যে এই প্রশাসন থাকলে পশ্চিমবাংলার কোনো মঙ্গল নেই। ফলে এই সরকারের বদল ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। তাহলে এই সরকারের বদল যদি হয় তাহলে এখানে বিকল্প কে, বামেরা না বিজেপি? এখন যে সিচুয়েশন আছে রাজ্যে, আহ, বিজেপি আপ- বিজেপির আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি বামদেরই সংহত হওয়া দরকার। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবার স্থগিত রেখে
ছোট বাম, বড় বাম, সব রকমের কড়া বাম, নরম বাম। এবং যদি কংগ্রেস আসতে চায়, কংগ্রেসের অতীত তো খুব ভালো নয়, কংগ্রেস আসতে চায়, এই মোটামুটি ভাবে বিজেপি এবং তৃণমূলকে বাদ রেখে অন্যান্য দল যদি একটা সংহতি তৈরি করতে পারে, তারা যদি জিততে পারে, তাহলে আমি মনে করি পশ্চিমবাংলার নাকি দু আহ, হাজার ছাব্বিশে সম্ভব পবিত্রবাবু? এখন এইটা আমি বলতে পারবো না। আমি ওই আশায় বাঁধে চাষা গোছের ব্যাপারে করি, কিন্তু সম্ভব কিনা আমি সত্যি সত্যি বলতে পারবো না। ধন্যবাদ। আমার মনে হয় আপনার সম্ভব করবার সম্ভব করবার জন্য চেষ্টাটা করা উচিত, এই হলো। একদম একদম ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি যে স্পষ্টভাবে যে উত্তরগুলো দিলেন। কিন্তু সত্যি আমরা জানি না যে এই যে যেটা বলা হচ্ছে বাংলা ভাষীদের হেনস্থা, তার পেছনে কি ওই বিজেপির একদিকে হিন্দুত্ব আর অন্যদিকে বাংলা ভাষী ইস্যুটাকে নিয়ে এসে এই যে ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক কে থাবা বসানোর একটা মরিয়া প্রচেষ্টা কি এই সরকারের, সেটা আমরা জানি না। কিন্তু যেটা বলেছেন, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গাতে কোথাও যেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতির গন্ধ। আর আহ বাঙালির যে শির দ্বারা, সেই শির দ্বারা কিন্তু সোজা থাকতো, সেই শির দ্বারা কোথাও ক্রমশ বেঁকে যাচ্ছে। তাই এর থেকে পরিত্রাণের উপায় কিন্তু বাঙালিকে ঠিক করতে হবে, বাঙালি ঠিক করবে বা এই পশ্চিমবঙ্গবাসী ঠিক করবে। যে এই বাঙালি শির দ্বারা আবার পুরনো মানে যে ঝুঁকে যাচ্ছে, সেটাকে যেন সোজা রাখার ব্যবস্থা কিন্তু বাঙালিকেই করতে হবে, বাঙালিকেই সিদ্ধান্ত নিতে হবে। এবার সেই সিদ্ধান্ত কিভাবে নেবেন সেটা ভবিষ্যতে ঠিক করবে। ধন্যবাদ পবিত্রবাবু, আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনি নমস্কার জানবেন, দর্শকদের নমস্কার।